আমাদের মনে রাখতে হবে পৃথিবীর সবথেকে বড় অঞ্চল হচ্ছে দক্ষিণ এশিয়া জনসংখ্যার ভিত্তিতে। কারণ পৃথিবীর জনসংখ্যার প্রায় 22%, 22 থেকে 23% জনসংখ্যা হচ্ছে সাউথ এশিয়ার। এবং এই দক্ষিণ এশিয়ার ইতিহাস ইজ এ হিস্ট্রি অফ সেটেলমেন্ট, মাইগ্রেশন অ্যান্ড এম্পায়ার বিল্ডিং। জিয়াউর রহমান সাহেব যেটা করেছিলেন 70-এর দশকের শেষের দিকে, এবং এটা অ্যাকচুয়াল রূপ পেয়েছিল 1984 সালে। এবং তখন কিন্তু 7টি দেশ নিয়ে সার্ক হয়েছিল আফগানিস্তান বাদ দিয়ে। কারণটা হলো অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট আফগানিস্তানকে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বিবেচনা করেন না। তারা মনে করেন আফগানিস্তান ইজ এ বর্ডার স্টেট বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। যে আফগানিস্তান এই সাউথ এশিয়ার পলিটিক্যাল হিস্ট্রিতে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এবং আফগানিস্তান থেকে এই ইন্ডিয়া আমরা যেটাকে বলি, সেখান থেকে বিভিন্ন সময় সুলতান, সম্রাট, রাজারা এখানে এসে তাদের সাম্রাজ্য বিস্তার করেছেন। ইউএনের যে 5টা পার্মানেন্ট রাষ্ট্র আছে সিকিউরিটি কাউন্সিলের, সেই 5টা রাষ্ট্রের কারো সঙ্গে ভুটানের কোনো বাইলেটারাল সম্পর্ক নাই, অফিসিয়াল সম্পর্ক নাই। কারণ দিল্লি আজ পর্যন্ত এটা করতে দেয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ তো আপনারা সবাই অধ্যাপকদের আলোচনা শুনলেন। তো এই এতগুলো অধ্যাপকের মধ্যে আমি অধ্যাপনার বাইরের লোক। তো আমি প্রধানত এখানে আসি আপনাদেরকে গল্পের আকারে ইতিহাসগুলো বর্ণনা করতে। আর আমার আজকে যে বিষয়, সেটার হেডলাইনটা এরকম, টাইটেল করা হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র ঔপনিবেশিক আমল। তো রাজনৈতিক মানচিত্র, পলিটিক্যাল জিওগ্রাফি। তো আমি প্রধানত যে আলোচনাটা আপনাদের সাথে করি সেটা হলো রাজনৈতিক ইতিহাস বর্ণনা, পলিটিক্যাল হিস্ট্রি। এতক্ষণ আমরা শুনলাম হিউম্যান সিভিলাইজেশন, হিউম্যান হিস্ট্রির কথা শুনছিলাম আমরা ডক্টর মিজানের কাছ থেকে, এবং তার আগে অন্যান্য প্রফেসররা তাদের সাবজেক্ট বলে গেছেন আপনাদেরকে। তো যদিও টাইটেল বলা হয়েছে ঔপনিবেশিক আমল, তার মানে শুধুমাত্র ব্রিটিশ ঔপনিবেশিক আমল 1757 থেকে 1947, কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার পলিটিক্যাল হিস্ট্রিটা বুঝতে হলে আমাদেরকে আরেকটু পিছনে যেতে হবে। কাজে আমি আরেকটু পিছন থেকে স্টার্ট করব। এই ধরেন আরও 2000 বছর পিছন থেকে একটু কিছু আলোচনা করতে হবে, তাহলে আপনারা পুরো বিষয়টা আরেকটু পরিষ্কার করে বুঝতে পারবেন। আমাদের মনে রাখতে হবে পৃথিবীর সবথেকে বড় অঞ্চল হচ্ছে দক্ষিণ এশিয়া জনসংখ্যার ভিত্তিতে। কারণ পৃথিবীর জনসংখ্যার প্রায় 22%, 22 থেকে 23% জনসংখ্যা হচ্ছে সাউথ এশিয়ার। আর দ্বিতীয় কথা যেটা হলো, সেটা দক্ষিণ এশিয়া কিন্তু খুবই একটা ডিমার্কেটেড জোন। আমরা খুব চমৎকার করে এটার জিওগ্রাফিক লোকেশনটা বুঝতে পারি। আমরা যদি পশ্চিম বা পশ্চিম উত্তরের দিকে যাই, তাহলে এটা হিমালয় এবং কারাকোরাম পর্বত এটা দ্বারা আবৃত, ওখান থেকে শুরু। আর ইস্টের দিকে যদি আমি আসি তাহলে বে অফ বেঙ্গল, আর সাউথে যদি যাই তাহলে ইন্ডিয়ান ওশেন। সুতরাং এই ইন্ডিয়ান ওশেন, বঙ্গোপসাগর এবং ওইদিকে হিমালয় এবং কারাকোরাম, এর মধ্যের জায়গাটা হলো আমাদের দক্ষিণ এশিয়া। এবং এই দক্ষিণ এশিয়ার ইতিহাস, এটা একটা লম্বা ইতিহাস। এবং এই ইতিহাস হচ্ছে, আমি যেটাকে বলি, ইজ এ হিস্ট্রি অফ সেটেলমেন্ট, মাইগ্রেশন অ্যান্ড এম্পায়ার বিল্ডিং। খুবই চিত্তাকর্ষক ইতিহাস। এবং এটা যদি আমরা অনেক পুরনো সময় থেকে শুরু করি, একদম আর্লি স্টেজ, তাহলে যেহেতু আমি পলিটিক্যাল হিস্ট্রির কথা বলছি, আমি হিউম্যান হিস্ট্রিতে যাচ্ছি না। যেরকম মিজান বলছিল মানুষ কবে প্রথম আসলো, আমি ওখানে যাচ্ছি না। আমি বরং রাজত্ব বিস্তারের বা সভ্যতা বিস্তারের প্রসঙ্গে আসছি। তাহলে আমাদের এখানে
ওল্ডেস্ট সিভিলাইজেশন আমাদের ইন্দাস সিভিলাইজেশন। আমরা জানি যে ইন্দাস সিভিলাইজেশন, যেটা খুব পেছনে যদি চলে যাই তাহলে আমরা সেকেন্ড মিলেনিয়াম বিসি, মানে যীশুখ্রিস্টের জন্মের 2000 বছর আগে আমাদের যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য পিরিয়ড যখন এই সিভিলাইজেশনটা তৈরি হয়েছিল, ইন্দাস সিভিলাইজেশন। এবং ইন্দাস সিভিলাইজেশনের পরে বা ওই সময় থেকে কিংবা তারও আগে থেকে মাইগ্রেশন শুরু হয়েছিল সেন্ট্রাল এশিয়া থেকে এই দিকে, সাউথ এশিয়ার দিকে। তো এই ঘটনাটা বলার আগে আমরা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো সম্পর্কে একটু চোখ বুলিয়ে নিই, নামগুলো বলা আর কি। দক্ষিণ এশিয়া 8টা দেশ আমরা সবাই জানি, আমি শিওর এখানে যারা উপস্থিত আছি আমরা একেবারে উপর থেকে যদি হিসাব করি তাহলে আফগানিস্তান দিয়ে শুরু। আফগানিস্তান, পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, 3টে হলো। ইস্টে চলে আসলে আমরা বাংলাদেশ 4টা, ওইদিকে ভুটান, নেপাল, এই হলো 6টা। আর একদম সাউথে যদি যাই আমি তাহলে শ্রীলঙ্কা আর মালদ্বীপ। এই হলো 8টা দেশ দক্ষিণ এশিয়ার। এবং এর মধ্যে আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের যে সার্ক গঠিত হয়েছিল, সার্ক গঠিত হওয়ার সময় আফগানিস্তান এই দক্ষিণ এশিয়ার হিসেবের মধ্যে ছিল না। আফগানিস্তানকে বাদ দিয়ে সার্ক গঠিত হয়েছিল। জিয়াউর রহমান সাহেব যেটা করেছিলেন 70-এর দশকের শেষের দিকে, এবং এটা অ্যাকচুয়াল রূপ পেয়েছিল 1984 সালে। এবং তখন কিন্তু 7টি দেশ নিয়ে সার্ক হয়েছিল আফগানিস্তান বাদ দিয়ে। কারণটা হলো অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট আফগানিস্তানকে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বিবেচনা করেন না। তারা মনে করেন আফগানিস্তান ইজ এ বর্ডার স্টেট বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়ার বর্ডার স্টেট হচ্ছে আফগানিস্তান। এবং এই জন্যেই আমাদের হিস্ট্রিতে আমরা আফগানিস্তান অঞ্চলে দেখতে পাই যে সবথেকে বেশি যে এরিয়ান মাইগ্রেশনের কথা আমরা শুনি এসব অঞ্চলে, এই এরিয়ান মাইগ্রেশনটা সব হয়েছে আফগানিস্তান দিয়ে সাউথ এশিয়াতে প্রবেশ করেছে। তো এটা একটা দক্ষিণ এশিয়ার জন্য একটা প্রবেশদ্বার আফগানিস্তান। এবং ওই অঞ্চলের 2টো জায়গার কথা আপনাদের সবার মনে রাখা দরকার। তো 2টো পাসের কথা আপনারা লিখে রাখতে পারেন যদি কাগজ কলম থাকে আপনাদের। একটা হলো খাইবার পাস আর একটা হলো বোলান পাস। এবং খাইবার পাস এবং বোলান পাস এই 2টো আমাদের মাইগ্রেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। খাইবার পাসটা মোটামুটি হচ্ছে পাকিস্তানের যেটা খাইবার পাখতুনখা প্রদেশ বলে সেখানে, এবং এটা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেকার সেই পাহাড়ের মধ্যে দিয়ে যে গিরিখাত, এই গিরিপথ। আর বোলান পাসটা হলো বেলুচিস্তানের থেকে একসঙ্গে আফগানিস্তান এবং ইরান, তার মানে এটা 3টা দেশ থেকে এটা আসা যায়, আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান। এটা হলো বোলান পাস। এবং যদিও খাইবার পাসটা বেশি পরিচিত আমাদের কাছে, খাইবার পাস আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে বোলান পাস থেকে নাকি বেশি সংখ্যায় মানুষ সাউথ এশিয়াতে প্রবেশ করেছিলেন আজ থেকে হয়তো 3-4 হাজার বছর আগে। তো এই 2টো জায়গা সম্পর্কে আমাদের স্মরণে রাখা দরকার। তো যেটা বলছিলাম যে আমরা তুলনামূলকভাবে মডার্ন হিস্ট্রিতে যদি যাই, যে আফটার দ্য কোল্যাপস অফ ইন্দাস সিভিলাইজেশন প্রথম এখানে এরিয়ানদের আসা শুরু হলো। এরিয়ান বলতে প্রধানত সেন্ট্রাল এশিয়ার মানুষদের আসা শুরু হলো এই অঞ্চলে। এবং তারপরে যে বাইরের যে পলিটিক্যাল ফোর্স এর উপরে দখল করে নিয়েছিল এই সাউথ এশিয়ার একটা অংশ, সেটা প্রথম হলো পার্সিয়ানরা, তার মানে পারস্য সম্রাট। এবং পারস্য সম্রাট আপনারা অনেকেই নাম শুনেছেন, দারিউস I। এটা হচ্ছে খ্রিস্টের জন্মের অ্যাবাউট 500-550 বছর আগে এই সিন্ধের এই অঞ্চল এবং পাঞ্জাবের এই অঞ্চলটা পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবং তখন থেকেই এই যে হিন্দুস্তান, একটু আগে মিজান বলছিল হিন্দু শব্দটার কথা, এই দারিউসের যে ওদের যে রাষ্ট্রের যে বাজেট তৈরি হতো, সেই বাজেটের একটা অংশে লেখা থাকতো যে হিন্দুস্তান থেকে প্রাপ্ত খাজনা, এটার একটা
ওদের হিসাব থাকতো যে কি পরিমাণ খাজনা হিন্দুস্তান থেকে তারা পাচ্ছে। তো এই দারিউসের সময় থেকেই, তার মানে খ্রিস্টের জন্মের 500 বছর আগে, এটার সাথে মানে এই অঞ্চলের সাথে পারস্য, সেন্ট্রাল এশিয়ার সাথে পলিটিক্যাল রিলেশনশিপ শুরু হয়। এরপরে আলেকজান্ডার দি গ্রেট, মেসিডোনিয়ার রাজা এবং যুবরাজ প্রথমে, তারপরে রাজা, বিশ্ববিজয়ী। তো সে খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে, 323 বিসিতে সে পাঞ্জাব অধিকার করে। এবং পাঞ্জাব অধিকার করার আগে সে কিন্তু পারস্য সাম্রাজ্য অধিকার করে প্রথমে। এবং তখন যিনি রাজা ছিলেন পারস্যের, তার নাম দারিউস III ওয়াজ দ্য কিং অ্যাট দ্যাট টাইম। আফগানিস্তান যখন আফগানিস্তান দিয়েই কিন্তু এরা সবাই আসতেন। এসছিল, আলেকজান্ডার দি গ্রেটও এই সাউথ এশিয়াতে এসছিলেন পারস্যের উপর দিয়ে এবং আফগানিস্তানের উপর দিয়ে। এরপরে যারা আসলেন, যারা এখানে সাম্রাজ্য বিস্তার করলেন, তারা হলেন কুষাণ সাম্রাজ্য। কুষাণরা কারা ছিল? কুষাণরা ছিল বেসিক্যালি আমরা যেটাকে চায়নার শিনজিয়াং বলি অথবা শিনজিয়াং বলি, এই অঞ্চলের থেকে যারা আগত মানুষরা ছিলেন, তারাও সেন্ট্রাল এশিয়ার একটা পার্ট। তাদের মাধ্যমে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। এবং সম্রাট একজন আছেন, কুষাণ সম্রাট, খুব নামকরা, কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক ছিলেন সেই সময়ের খুবই পাওয়ারফুল সম্রাট। এবং এই কনিষ্কের সময়ে বৌদ্ধ ধর্ম এই অঞ্চল থেকে, সাউথ এশিয়া থেকে চায়নায় যাওয়ার মূল ভূমিকা পালন করেছিলেন তখন এই কুষাণ সাম্রাজ্য। এবং কুষাণ সাম্রাজ্যের সময়ই একই অঞ্চল থেকে আগত আরেকটি গ্রুপ এই অঞ্চলে রাজ্য বিস্তার করে। তার নাম ছিল শাকা, বা ইংরেজিতে যাকে সিথিয়ানরাও এখানে কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল। তারা বেসিক্যালি একই জায়গার মানুষজন, এবং চাইনিজরা এদেরকে ইউজি বা ইউচি জনগোষ্ঠীর জনগণ বলে। এবং এদের যে সাম্রাজ্যটা ছিল, এটা বেসিক্যালি ছিল ব্যাকট্রিয়া বলতে আমরা আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়া অঞ্চলকেই তখন ব্যাকট্রিয়া বলা হতো। তার মানে আমি বারে বারে যে আফগানিস্তানের কথা আপনাদেরকে বলছি এই কারণে যে আফগানিস্তান এই সাউথ এশিয়ার পলিটিক্যাল হিস্ট্রিতে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এবং আফগানিস্তান থেকে এই ইন্ডিয়া আমরা যেটাকে বলি, সেখান থেকে বিভিন্ন সময় সুলতান, সম্রাট, রাজারা এখানে এসে তাদের সাম্রাজ্য বিস্তার করেছেন। তো এই পর্যন্ত হলো আপনাদের সেন্ট্রাল এশিয়া থেকে আগত মানুষদের গল্প। তার কিছুদিন পরে ইসলাম আসলো, এবং ইসলামের যিনি প্রথম আরবের থেকে এসে এখানে সাম্রাজ্য বিস্তার করলেন, তার নাম মোহাম্মদ বিন কাসেম, আপনারা জানেন সবাই। এবং তখন খলিফা ওয়ালিদ ছিলেন তখন উমাইয়া খলিফা, এবং তার গভর্নর ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফের মেয়ের জামাই ছিলেন মোহাম্মদ বিন কাসেম। তিনি 713 খ্রিস্টাব্দে তিনি রাজা দাহিরকে পরাজিত করেন। রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধে প্রথম রাষ্ট্র বা তার গঠন করেন, তার সাম্রাজ্য গঠন করেন। এরপরে আরব থেকে কিন্তু আসাটা বন্ধ হয়ে যায়, এবং এরপরে দেখা যায় যে আরবের যে সুলতানরা ছিলেন, আব্বাসি এবং উমাইয়ার পরে আব্বাসিদরা আসলেন, তারা ভারতে খুব বেশি আর প্রবেশ করবার চেষ্টা করেন নাই। আবারও আমাদের ফিরে যেতে হবে আফগানিস্তানে, কারণ তখন আফগানিস্তানের গজনিতে সুলতান মাহমুদ তখন তিনি ইন্ডিয়াতে বারে বারে আক্রমণ করেছেন এবং গজনি থেকে আক্রমণ করেছেন। কিন্তু সুলতান মাহমুদ কেন জানি না কোনো সময় এখানে তার রাজ্য বিস্তার করতে চান নাই। এসছেন, যুদ্ধে জয় করেছেন, সোনাদানা পেয়েছেন, চলে গেছেন। এরকম করে বলা হয় উনি 17 বার তিনি আক্রমণ করেছিলেন ভারতে। প্রথম যে মুসলিম সুলতান
সাম্রাজ্য বিস্তার করলো এবং এটা দখলে নিল ভারতীয় অঞ্চল। তার নাম শিহাবুদ্দিন ঘুরি। শিহাবুদ্দিন ঘুরিও তিনিও আফগানিস্তান কাবুলেরই গজনির সুলতান ছিলেন। তিনি আসলেন এবং তিনি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করলেন। পৃথ্বীরাজকে পরাজিত করার পরে যখন দিল্লির সুলতান হলেন তিনি, তার ভারত খুব একটা পছন্দ হয় নাই। তিনি বললেন, না, আমি এ দেশে থাকবো না, আমি আমার গজনিতে ফিরে যাব। এবং তিনি তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেক তাকে দায়িত্ব দিলেন তরাইনের যুদ্ধে জেতার পরে, 1192 সালে জেতার পরে তরাইনে তিনি কুতুবউদ্দিন আইবেককে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। এবং তখন থেকে শুরু হলো এই অঞ্চলে মুসলিম শাসন। এবং পরবর্তী সময়ে তখন আপনারা জানেন যে তখনও আব্বাসিদ খলিফা আছে কিন্তু বাগদাদে, কিন্তু আব্বাসিদ খলিফা তখন অনেক দুর্বল হয়ে গেছে। বাগদাদে তো না, দামেস্কে নাকি বাগদাদে, ভুল বললাম নাকি? বাগদাদেই তো বাগদাদে। তো তখন তারা আছেন ক্ষমতায় কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। এবং এরপরে তো মঙ্গল আক্রমণ হলো, বাগদাদ ধ্বংস করা হলো, এর পরবর্তী ঘটনা। এর মধ্যে একজন খুব নামকরা সুলতান ছিলেন দিল্লিতে, তার নাম হচ্ছে ইলতুৎমিশ। নাম শুনেছেন আপনারা সবাই। ইলতুৎমিশ সেই সময় কিন্তু বাগদাদের খলিফার কাছ থেকে তিনি একটা পত্র এনেছিলেন বা একটা অর্ডার এনেছিলেন যে ইন্ডিয়ার খেলাফতের রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন ইলতুৎমিশ। কাজে ইলতুৎমিশ যদিও সরাসরি ইন্ডিয়ার সাথে বাগদাদের সেরকম সম্পর্ক ছিল না, কিন্তু একটা স্পিরিচুয়াল সম্পর্ক রেখেছিলেন ইলতুৎমিশ। তিনি নিজেকে দেখতে চেয়েছিলেন যে বিশ্ব মুসলিম খেলাফতের ভারতের প্রতিনিধি হিসেবে ইলতুৎমিশ নিজেকে চিন্তা করতেন। তো যাই হোক, এরপরে আপনারা জানেন বিভিন্ন সুলতানের আমল গেল, তারপরে বাবর আসলেন 1520-25 সালের দিকে, 1500 বোধ হয় 20 এরকম পিরিয়ডে। বাবর 1526। তো তখন এসে তিনি দিল্লি বিজয় করলেন এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন। তো বাবরও কোত্থেকে এসেছিলেন? বাবরও এসেছিলেন সেন্ট্রাল এশিয়া থেকে। এবং বাবরও প্রথমে তিনি কাবুল বিজয় করেছিলেন আফগানিস্তান থেকে। তিনি বেসিক্যালি ফারগানার লোক। ফারগানা বলতে তুর্কি বংশোদ্ভূত, কিন্তু উজবেক এবং তুর্কির ব্লাড তার মধ্যে ছিল। তিনি তিমুরের বংশধরও ছিলেন। আপনারা জানেন তিমুর ইজ দ্য ন্যাশনাল হিরো অফ উজবেকিস্তান। কাজে তার মধ্যে তুর্কি এবং উজবেক রক্ত প্রবাহিত ছিল। এবং তারপরে তিনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবরের নামটা খুব ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে ভারতে এখন যে ভারতীয় যে ন্যারেটিভ, সেখানে তারা বাবরকে বলতে চায় যে বাবর বিদেশি ছিলেন, তিনি বিদেশ থেকে এসে তাকে মানে না, ইন্ডিয়ান হিসাবে বাবরকে মানে না। অথচ দেখেন তারা খুব গর্ববোধ করে। আপনি যে কোনো ভারতীয় বর্তমান সরকারের লোক কিংবা বিজেপির লোককে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে যে কনিষ্ক আমাদের, মানে কনিষ্ককে তারা স্বীকার করে ভারতীয়, কিন্তু বাবর আমাদের না। কিন্তু দুজন একই জায়গার লোক, বাবর এবং কনিষ্ক একই জায়গার লোক। বাবরও সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিলেন, কনিষ্কও সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিলেন। মানে এখানেই হচ্ছে ওদের যে ইসলামোফোবিয়া। বাবর ইন্ডিয়ান না এই কারণে যে বাবর মুসলমান ছিলেন, এই জন্যে হিন্দু ন্যারেটিভে বাবর ভারতীয় না। কিন্তু কনিষ্ক হিন্দু ছিল না, কনিষ্ক বৌদ্ধ ছিলেন, কিন্তু তবু বৌদ্ধ ছিলেন, এই জন্যে কনিষ্ক ভারতীয়। এবং কনিষ্ককে তারা খুব গর্ববোধ করে যে তিনি একটি সাকসেসফুল রাজা ছিলেন, সম্রাট কনিষ্ক। তো বাবরের পরে অ্যাকচুয়ালি মোগল আমলেই এই যে পুরো ইন্ডিয়াটাকে আপনারা দেখতে পান, এটাকে একটা পলিটিক্যাল ইউনিটে যে পরিবর্তন বা এটাকে সাজানো, এই কাজটা সর্বপ্রথম করেছিল কিন্তু মোগল এম্পায়ার। এবং আপনি মোগল এম্পায়ার সব থেকে মানে বিশাল জায়গা নিয়েছিল আওরঙ্গজেবের সময়। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আওরঙ্গজেবের সময় মোগল এম্পায়ারের
যে ব্যাপ্তি ছিল সেটা 4 মিলিয়ন কিলোমিটার স্কোয়ার। 40 লক্ষ কিলোমিটার স্কোয়ার ছিল মোগল সাম্রাজ্যের টোটাল আকার। সাউথ এশিয়ার আকার কত জানেন? টোটাল সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া, পুরো দক্ষিণ এশিয়ার আকার হচ্ছে 5.2 মিলিয়ন। তার মানে পুরো দক্ষিণ এশিয়া 5.2 মিলিয়ন, আর মোগল ছিল 4 মিলিয়ন। তার মানে মোগল সাম্রাজ্য প্রায় পুরো দক্ষিণ এশিয়ার 80% ছিল মোগল এম্পায়ার, একটা এম্পায়ারের অধীনে। এত বড় এম্পায়ার ছিল মোগল এম্পায়ার। এবং আওরঙ্গজেবের সময় সারা পৃথিবীর যত জিডিপি ছিল, পৃথিবীর জিডিপি, তার 24% জিডিপি প্রোডাকশন হতো ইন্ডিয়াতে। তাহলে কতটা, আজকে আমেরিকাকে আমরা বলি না সবচেয়ে বড় লোক এবং পাওয়ারফুল রাষ্ট্র, আমেরিকার জিডিপি 26-27% এখন ওয়ার্ল্ডের। তার মানে আমেরিকার থেকে মোগল ইন্ডিয়া কোনো অংশে কম ছিল না। মোগল ইন্ডিয়াতেও জিডিপি 24% প্রোডাকশন হতো। আর সাইজ তো বললামই, 4 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, এত বড় মোগল সাম্রাজ্য। তো এই মোগল সাম্রাজ্য যেটা প্রতিষ্ঠা করে গেছিল, এর উপর দাঁড়িয়েই ব্রিটিশরা, এখন আমি কলোনিয়াল পিরিয়ডে আসব, আমি একটু সময় নিয়ে নিলাম আপনাদেরকে একটু বোঝানোর জন্য, যে সাউথ এশিয়ার চিত্রটা বোঝানোর জন্য। এর উপরে দাঁড়িয়েই ব্রিটিশরা ঔপনিবেশিক আমলে ব্রিটিশ ইন্ডিয়া তৈরি করেছিলেন, এই স্ট্রাকচার তৈরি করেছিলেন। এবং এই স্ট্রাকচার তৈরি শুরু হয়েছিল বেঙ্গল থেকে। এটা আপনারা সবাই জানেন, 1757 সালে যখন যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেলেন, তখন এটা ব্রিটিশরা প্রথম ভারতে পাড়া দিতে পারলো, এখানে মানে পলিটিক্যাল পাওয়ার পেল। কিন্তু তারা এসছিল কবে এটা একটু জানা দরকার আপনাদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম এসছিল 1609 খ্রিস্টাব্দে। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর, এবং তারা জাহাঙ্গীরের কাছে এসে তারা ব্যবসা করার অনুমতি চেয়েছিল এবং ব্যবসার অনুমতি পেয়েছিল। এবং তারা প্রথম যে দুটো তাদের কোম্পানি যে ফ্যাক্টরি তৈরি করে, সেটার একটা ছিল উড়িষ্যাতে আর একটা ছিল সুরাতে। তার মানে একটা সাউথে আর একটা হলো আমাদের ইস্টের কাছাকাছি। এই দুটো জায়গায় তারা প্রথম তাদের কাজ শুরু করে 1609 সালে। সম্ভবত 1620 সালের দিকে তাদের কারখানা বানানো শেষ হয়, এবং তারপরে তারা ব্যবসা শুরু করে, এবং শেষ পর্যন্ত ওই যে বলে না, বণিকের দণ্ড রাজদণ্ডে পরিণত হয়, মানে বণিক হিসাবে এসছিল, রাজাতে পরিণত হয়, সেটা 1757 সালে। এখন আমরা আসি ব্রিটিশ আমলে, যেটা আজকে আমার মূল আপনারা শিরোনাম তৈরি করেছেন, সেই আলোচনায় আসি। তাহলে আমরা তো জানি যে এই অংশটা, তার মানে আমরা যেটাকে পাক ভারত উপমহাদেশ বলি, বা পাক ভারত বাংলাদেশ উপমহাদেশ বলবো আমরা এখন, যেহেতু তিনটি প্রধান দেশ, এই তিনটি দেশের যে ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রি, এটা আমরা এখানে আছি, আমরা সবাই জানি। কিন্তু আপনাদের আজকে আমি যেটা বিশেষভাবে বলবো, সেটা দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোর সাথে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম বা ইম্পেরিয়াল পাওয়ারের কী রিলেশনশিপ ছিল, এটা আমি আপনাদেরকে পুরোটা ব্যাখ্যা করব, পুরো দক্ষিণ এশিয়া নিয়ে। তো আমরা আফগানিস্তান থেকে শুরু করি, কারণ আফগানিস্তান কখনো ডাইরেক্টলি ব্রিটিশ ইম্পেরিয়াল পাওয়ারের অধীনে যায় নাই। কিন্তু আফগানিস্তানকে বলা হয় ইট ওয়াজ এ প্লেস অফ গ্রেট গেম। গ্রেট গেম, এটা আপনি সার্চ দিলে দেখবেন, পলিটিক্যাল সায়েন্সে, হিস্ট্রিতে গ্রেট গেম নিয়ে অনেক আলোচনা আছে। এটা গ্রেট গেম মানে হলো, সোজা বাংলায়, যখন গ্রেট পাওয়াররা তাদের জিওপলিটিক্যাল আধিপত্য এস্টাবলিশ করবার জন্য যে লড়াইটা করে, সেটাকেই গ্রেট গেম বলা হয়। যেমন ধরেন, এখন যদি চায়না এবং আমেরিকার সাথে একটা লড়াই চলে কোনো একটা জায়গা নিয়ে, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ গ্রেট গেম। সেই মুহূর্তে, মানে 19 শতকে কিংবা 18 শতকে, গ্রেট গেম চলছিল রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে, এবং সেটা চলছিল আফগানিস্তান নিয়ে। কারণ আফগানিস্তানের পাশেই রাশিয়া, কাজে তার নেইবারিং কান্ট্রি, আর ব্রিটিশ রাজদণ্ড, ব্রিটিশরা তো বিশাল তাদের কলোনিয়াল পাওয়ার ছিল। তো গ্রেট গেমের কারণে আফগানিস্তানে ব্রিটিশরা 3বার যুদ্ধ করেছিল। একবার যুদ্ধ করেছে 1840 সালে, আর একবার করেছে 1875 সালের দিকে,
আর সর্বশেষ 1919-1920, তার মানে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। প্রথমবার যুদ্ধে আপনাদের একটা গল্প আপনারা অনেকেই পড়েছেন নিশ্চয়ই। প্রথমবার যুদ্ধ প্রায় 3 বছর স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত সেই যুদ্ধে ব্রিটিশদের ভয়ানক পরাজয় ঘটে এবং ব্রিটিশ যে বাহিনী কাবুল দখল করতে গেছিল, এবং তারা গেছিল কিন্তু ইন্ডিয়া থেকেই, কারণ পার্শ্ববর্তী জায়গা, সম্ভবত পাঞ্জাব থেকে তারা মার্চ করেছিল, সেই বাহিনীর প্রত্যেকে নিহত হয়েছিল। পুরো বাহিনী ওয়াজ ওয়াইপড আউট। এটা নিয়ে একটা গল্প প্রচলিত আছে যে আফগানরা শুধু একজন ব্রিটিশকে নাকি ছেড়ে দিয়েছিল, বলেছিল তুমি ফিরে গিয়ে তোমাদের এই পরাজয়ের গল্পটা বলবা, এই জন্য তোমাদের একজনকে আমরা ছেড়ে দিলাম। তো সেই এক ব্যক্তি নাকি ফিরে এসেছিলেন এবং এসে বলেছিলেন তাদের পরাজয়ের গল্প। তো যারা বিশ্ব ইতিহাস নিয়ে লেখালেখি করেন তারা বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরে যে পরাজয় হয়েছিল ব্রিটেনের জাপানের কাছে, সেই মাত্রার পরাজয় ছিল 1842 সালে কাবুলে। তাদের মানে এটা এমনই ইম্প্যাক্টফুল ডিফিট ছিল ব্রিটিশ এম্পায়ারের জন্য। তো যাই হোক, তো প্রথম যুদ্ধে পরাজিত হলো ব্রিটিশরা, বাট এই পরাজয় তারা সহজে মেনে নেয় নাই। এই জন্য 1875 সালে আবার তারা যুদ্ধ করে শুরু করে এবং দ্বিতীয়বার তারা যুদ্ধে জয়লাভ করলেও তারা নিজেরা আফগানিস্তানকে ব্রিটিশ কলোনিয়াল রুলের নিচে নেয় নাই, না নিয়ে করেছিল সেখানে একজন তাদের সমর্থক একজনকে রাজা বানিয়ে বসিয়ে দিয়েছিল। অর্থাৎ ইট ওয়াজ আন্ডার হেজেমনিক রিলেশনশিপ, একটা হেজেমনিক কন্ট্রোল তারা তৈরি করেছিল, অনেকটা শেখ হাসিনার মতো। বাংলাদেশে যে গত 15 বছর স্বাধীন রাষ্ট্রের নামে দিল্লি যে হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করেছিল হাসিনার মাধ্যমে, সেরকমই একজনকে দিয়ে ব্রিটিশরা 1875 সালে একটা হেজেমনিক কন্ট্রোল তৈরি করেছিল। 1920 সালের তৃতীয় যুদ্ধে আফগানরা আবার আপার হ্যান্ড লাভ করে এবং তখন যেহেতু ব্রিটেন খুব ব্যস্ত প্রথম বিশ্বযুদ্ধকালে, তারা এই যুদ্ধ চালাতে আর সম্মত হয় নাই, বা তারা মনে করেছে যে আফগানিস্তানের যুদ্ধ তাদের পক্ষে যাবে না। এই জন্য শেষ পর্যন্ত 1923 সালে তারা আফগানিস্তানের সম্পূর্ণ স্বাধীনতা মেনে নেয় এবং ব্রিটিশরা সেখান থেকে উইথড্র করে চলে আসে। তার মানে হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, যে আফগানিস্তানে ব্রিটেন কখনো ডাইরেক্ট কলোনিয়াল পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নাই, কিন্তু একটা হেজেমনিক পাওয়ার হিসেবে তারা কন্ট্রোল রেখেছিল অ্যাবাউট 50 ইয়ার্স। তারপরে তারা আফগানিস্তানকে ছেড়ে দিয়ে তারা চলে আসে। এই হচ্ছে আফগানিস্তানের সাথে ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের সম্পর্ক। এরপরে আমরা ইস্টে চলে আসি ভুটান এবং নেপালের দিকে। ভুটান নেপালের সাথে ব্রিটেনের বারে বারে যুদ্ধ হয়েছে। বারে বারে যুদ্ধ হয়েছে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ও যুদ্ধ হয়েছে, এবং যখন কুইন ভিক্টোরিয়া সরাসরি শাসনভার গ্রহণ করলেন, এটা 1858 সালে, মানে সিপাহী বিপ্লবের 1 বছর পরে কুইন ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজে শাসনভার গ্রহণ করেন, অ্যান্ড ইট বিকেম এ পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন্ডিয়া। তো সেই সময় ভুটান এবং নেপালের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব ছিল না ভুটান এবং নেপালের পক্ষে, যদিও দুটো দেশেই স্বাধীন রাজারা ছিলেন। সেই সময় হিমালয়ান কিংডম বলা হতো, আপনারা সবাই জানেন। তো ভুটানের সাথে 1910 সালে ব্রিটেনের একটা চুক্তি হয় ইংল্যান্ডের, সেটাকে বলা হয় ট্রিটি অফ পুনাখার চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ভুটানকে তার ইন্টারনাল গভর্নেন্সের জন্যে পুরো স্বাধীনতা দেওয়া হয়, ইন্টারনাল গভর্নেন্সের জন্য। কিন্তু এক্সটার্নাল গভর্নেন্স বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটাকে ব্রিটেনের কন্ট্রোলে নিয়ে নেওয়া হয়। তার মানে ভুটানের এই অধিকার ছিল না যে তারা কোনো বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে, এটা ব্রিটেনের দেখার ব্যাপার। সেই সাথে ভুটানের কোনো মিলিটারির এই ক্ষমতা ছিল না যে তারা মিলিটারি তৈরি করবে নিজেদেরকে প্রতিরক্ষার জন্যে। তারা পুলিশ রাখতে পারবে কিন্তু আর্মি রাখতে পারবে না, সেই দায়িত্ব ছিল ব্রিটেনের। এবং ইন্টারনাল গভর্নেন্স ছিল ভুটানের রাজার দায়িত্বে। তার মানে এক ধরনের দ্য ক্লাসিক্যাল হেজেমনিক রিলেশনশিপ একটা তৈরি করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমি আপনাদেরকে হেজেমনির ব্যাখ্যা দিয়েছিলাম, তাত্ত্বিক ব্যাখ্যাগুলো আমি দিয়ে গেছিলাম গত ক্লাসে।
তো এই অঞ্চলে একদম ক্লাসিক্যাল গ্রিক ক্লাসিক্যাল হেজেমনিক রিলেশনশিপ তৈরি করেছিল ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার উইথ ভুটান। এটা হলো একটা এক্সাম্পল। দুর্ভাগ্যের বিষয় হলো কি জানেন, যে 1947-এর পরে যখন চলে গেল ব্রিটিশরা এখান থেকে, এবং তারপরে ভারত স্বাধীন হলো, আমরা স্বাধীন হলাম, মানে তখন পাকিস্তান হলো এবং অন্যান্য দেশ স্বাধীন হলো, ভারত ভুটানের সাথে সেই আগের সম্পর্কই বজায় রেখেছে। তার মানে 1910 সালের যে হেজেমনিক ট্রিটি যেটা করেছিল, সেই ট্রিটির থেকে আজ পর্যন্ত ভুটানের মুক্তি হয় নাই। এখন পর্যন্ত ভুটান কোনো বিদেশি রাষ্ট্রের সাথে দিল্লির পারমিশন ছাড়া তারা কোনো সম্পর্ক স্থাপন করতে পারে না। আপনারা সবাই হয়তো জানেন না যে ইউএনের যে 5টা পার্মানেন্ট রাষ্ট্র আছে সিকিউরিটি কাউন্সিলের, সেই 5টা রাষ্ট্রের কারো সঙ্গে ভুটানের কোনো বাইলেটারাল সম্পর্ক নাই, অফিসিয়াল সম্পর্ক নাই, কারণ দিল্লি আজ পর্যন্ত এটা করতে দেয় নাই। এবং দিল্লির না করতে দেওয়ার কারণ হচ্ছে যে 5টা যে পাওয়ার যারা ভিটো দেয় সিকিউরিটি কাউন্সিলে, তার মধ্যে চীন একটা, তারা অ্যাকচুয়ালি চায় যে চীনের সাথে যেন কোনো বাইলেটারাল সম্পর্ক ভুটানের না হয়। এবং এইটার কারণে দিল্লি 5 দেশের কারোর সাথেই ভুটানের কোনো বাইলেটারাল রিলেশনশিপ হতে দেয় নাই। অর্থাৎ ব্রিটিশরা যে চুক্তি দিয়ে ভুটানকে কন্ট্রোল করেছিল, ভুটানকে করায়ত্ত করেছিল, আধিপত্য বিস্তার করেছিল, সেই চুক্তি এখনও বলবৎ আছে। সেই চুক্তি থেকে ভুটানদের এখনও মুক্ত হয়নি। সেই অর্থে আমরা ভুটানকে পুরোপুরি স্বাধীন দেশ বলবো কি না, এটা নিয়ে বিতর্ক হতে পারে। এর পাশে নেপালের ক্ষেত্রে ব্রিটিশরা কিন্তু এটাকে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের অন্তর্ভুক্ত না করেও ইনডাইরেক্টলি এটাকে ব্রিটিশ কলোনির মধ্যে নিয়েছিল। কারণ সেখানে যুদ্ধে জেতার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন ব্রিটিশ গভর্নরকে, তারা গভর্নর বলতো না, এটাকে বলতো রেসিডেন্ট, একটা শব্দ, পলিটিক্যাল শব্দ, রেসিডেন্ট। একজন রেসিডেন্ট বসে থাকতো কাঠমান্ডুতে, তার মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অফিস কাঠমান্ডুতে থাকতো, পলিটিক্যাল অফিস, এবং সেই রেসিডেন্ট কাজকর্ম দেখাশোনা করতো বা অ্যাডভাইস করতো। দেখাশোনা করবে হয়তো বলা যাবে না, অ্যাডভাইস করতো। সো নেপাল ওয়াজ সর্ট অফ under semi-colonial occupation of England or of British during the colonial period. Semi-colonial occupation, পুরোপুরি অকুপেশন না, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো সেনাবাহিনী রাখে নাই। তো এর থেকে মুক্তি ঘটে 1923 সালে নতুন এক চুক্তির মাধ্যমে, যখন ইংল্যান্ড বা ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার নেপালকে স্বাধীন করে দেয়। মানে ওরা যে রেসিডেন্ট যাকে রাখতো, সেই রেসিডেন্টকে উইথড্র করে নিয়ে আসে। এই সিস্টেম আর চালু থাকে না। অর্থাৎ নেপাল 1923 সালে স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। এটা গেল দ্য ইস্টার্ন পার্ট। আমরা এখন সাউথে যাই। সাউথে যে দুটো দেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, দুটোর কাহিনী একই রকম। দুটো দেশেই দীর্ঘ কলোনিয়াল তাদের শাসন ভোগ করতে হয়েছে, এবং সেই শাসন শুরু হয়েছে 1500 সাল থেকে। 1500 সাল থেকে প্রথমে যে কলোনিয়াল পাওয়ার তাদেরকে 150 বছর শাসন করেছে, দুটো দেশকেই, মানে পাশাপাশি দেশ দুটোই ভারত মহাসাগরে, আপনারা জানেন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। 1500 থেকে 1650 পর্যন্ত এটা পর্তুগিজদের অধীনে ছিল, পর্তুগিজ কলোনি ছিল ফর 150 ইয়ার্স রাফলি। এক্সাক্ট বছর আমি বলছি না, আমি রাফলি বলছি 1500 থেকে 1650। 1650 থেকে 1800 সাল পর্যন্ত পরবর্তী 150 বছর এটা ডাচদের অধীনে ছিল। ডাচ মানে তো আপনারা জানেন নেদারল্যান্ড, নেদারল্যান্ডকে আমরা ডাচ বলি। নেদারল্যান্ডও কিন্তু দেশটা ছোট হলেও একসময় ইট ওয়াজ এ কোয়াইট পাওয়ারফুল কলোনিয়াল পাওয়ার এক সময়। তো ডাচদের অধীনে ছিল 150 বছর। 1800 সালের পর থেকে এটা ব্রিটিশদের অধীনে যায়, এবং স্বাধীনতা লাভ পর্যন্ত এটা ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের অধীনেই ছিল। এবং এর মধ্যে 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে, আর মালদ্বীপ স্বাধীনতা লাভ করে সত্যিকার অর্থে 1965 সালে।
সেই হিসেবে দক্ষিণ এশিয়াতে মালদ্বীপ সর্বশেষ দেশ যেটা স্বাধীনতা লাভ করেছে। অবশ্য আমরা 1971 স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমাদের সিচুয়েশন ইজ ডিফারেন্ট। আমাদের তো পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ লড়াই ছিল, আর মালদ্বীপের ক্ষেত্রে এটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের মধ্যে ছিল, যেটা 1965-এ তারা ব্রিটিশরা উইথড্র করে চলে যায়। আরেকটি দেশের কথা আমাদেরকে বলতে হবে যদি আমরা এই অঞ্চলের আলোচনা করি, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে না, কিন্তু দক্ষিণ এশিয়ার প্রতিবেশী, মিয়ানমার। কারণ মিয়ানমার দীর্ঘ সময় ব্রিটিশ কলোনির মধ্যে ছিল, এবং মিয়ানমার ব্রিটিশ কলোনিতে প্রায় 150 বছর, 1800 সালের প্রথম থেকেই এবং একেবারে 1948 পর্যন্ত এটা ব্রিটিশ কলোনির অধীনে ছিল। এবং সেই সময় কিছুদিনের জন্যে এটা আবার জাপানিদের অধীনে গেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন জাপানিরা ব্রিটিশদের পরাজিত করে। এবং পরাজিত করার পর বেশ কয়েক বছর এটা জাপানি অধিকৃত ছিল। পরবর্তীতে আবার ব্রিটিশরা জয়লাভ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা আবার এটার মালিকানা লাভ করে এবং 1948 সালে এটা স্বাধীনতা লাভ করে। কাজেই দক্ষিণ এশিয়ার আমরা যদি এখন বিবেচনা করি, তাহলে দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশেই আমাদের কলোনিয়াল পাওয়ার আমাদেরকে সহ্য করতে হয়েছে। কোনো না কোনো সময় আমাদেরকে বিদেশি শক্তির অধীনে থাকতে হয়েছে। এটাই হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাসের একটা কমন গ্রাউন্ড। কোনো কোনো দেশে হয়তো সরাসরি তারা যায় নাই, মানে ফর্মাল অ্যাকুইজিশন হয় নাই, যেমন আফগানিস্তানের ক্ষেত্রে আমি বললাম ফর্মাল অ্যাকুইজিশন হয় নাই, নেপালের ক্ষেত্রে ফর্মাল অ্যাকুইজিশন হয় নাই, ভুটানের ফর্মাল অ্যাকুইজিশন হয় নাই, কিন্তু হেজেমনিক সিস্টেমের মধ্যে তাদেরকে যেতে হয়েছে। আর একটা ছোট্ট জায়গার কথা বলে আমি আপনাদের এই আলোচনা শেষ করব, সেটা হলো আন্দামান এবং নিকোবর। আন্দামান নিকোবরটা কি আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আন্দামান নিকোবর হচ্ছে আইল্যান্ড এবং আমাদের কাছে, কিন্তু এটা ভারতের অংশ, অথচ ভারতের মেইনল্যান্ড থেকে অনেক দূরে। তাহলে আন্দামান নিকোবর কি করে ভারতের অংশ হলো? এটা মানুষের মাথায় আসার কথা। এটাও খুব ইন্টারেস্টিং স্টোরি। আন্দামান নিকোবর ব্রিটিশরা দখল করবার আগে এটা কখনো ভারতের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না। মানে আমি পূর্বে যদি মোগল আমলের কথাও বলি কিংবা ইন্ডিয়ান রাজা বাদশাদের কথাও বলি, এটা কোনো সময় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ছিল না। এটা একটা বঙ্গোপসাগরের একটা দ্বীপ, এবং এটার সাথে বর্ডার হলো মেরিটাইম বর্ডার। এটা ল্যান্ড বর্ডার নাই, যেহেতু এটা দ্বীপ। মেরিটাইম বর্ডার হলো থাইল্যান্ডের সাথে এবং ইন্দোনেশিয়ার সাথে। একটা অংশ কিন্তু ইন্দোনেশিয়ার পানিসীমার সাথে এদের বর্ডার আছে। এটা প্রথমে ডেনমার্ক, আবারও বলি ডেনমার্ক, একদম ছোট্ট একটা দেশ ইউরোপের, ডেনমার্ক এখানে কলোনি তৈরি করেছিল 1800 সালের দিকে। সর্বপ্রথম কলোনি করে ডেনমার্ক, কিন্তু ওরা বেশি দিন থাকতে পারে নাই, 30-40 বছর ছিল ডেনমার্ক। তারপরে ব্রিটিশদের নজর পড়ে এটার উপরে, এবং ব্রিটিশরা তখন ডেনমার্কদের হটিয়ে তারা এটার কলোনির দায়িত্বভার গ্রহণ করে। এবং আপনারা নাম হয়তো শুনে থাকবেন যে আন্দামান নিকোবরের রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার এটা তৈরি করেছিল ব্রিটিশরাই, এবং ব্লেয়ার মানে ব্রিটিশ সাহেব ছিলেন এবং তিনি গভর্নর ছিলেন, এবং তার নামে ওই রাজধানী তৈরি করা হয়েছে পোর্ট ব্লেয়ার। এবং পোর্ট ব্লেয়ারে একটা নাম করা জেল ছিল, কারাগার ছিল। এটার নামও হয়তো আপনারা শুনেছেন, সেলুলার জেল বলা হতো এটাকে, সেলুলার জেল। সেলুলার জেলে তখন বলা হতো কালাপানি, কালাপানিতে পাঠানো হতো। তার মানে যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করত ওই সময় ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে, তাদেরকে কিছু তো মেরে ফেলতো, যাদেরকে সাজা দিত, ধরেন কারাদণ্ডের, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তাদেরকে মেইনল্যান্ডে না রেখে তাদেরকে নিয়ে আসা হতো এই আন্দামান নিকোবরে। এবং সবথেকে বেশি আনা হয়েছিল 1857 সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। তারপরে যে জেনারেলরা ছিলেন সেখানে, বা যে সিপাহীরা ছিলেন যারা জীবিত ছিল, তাদেরকে তখন কালাপানিতে বলা হতো, যে কালাপানিতে পাঠানো হয়েছে। কালাপানি বলতে সমুদ্র মিন করা হতো, এবং তাদেরকে সবাইকে আন্দামান নিকোবরের এই সেলুলার জেলে পাঠানো হয়েছিল। তো ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায় 1947 সালে, তারা এই আন্দামান নিকোবর তখন
ভারতকে দিয়ে গেছিল এবং এটা নিয়ে পাকিস্তানের সাথে ভারতের ব্রিটিশদের অনেক দ্বন্দ্ব হয়েছিল, কারণ পাকিস্তানও দাবি করেছিল যে এটা আমাদের পাওয়া উচিত, যেহেতু এটা ইস্ট পাকিস্তানের একদম কাছে, ইন্ডিয়ার অনেক দূরে, কাজে এটা আমাদের পাওয়া উচিত। বাট পাকিস্তান যখন ভাগ বাটোয়ারা হয়েছে, আপনারা জানেন যে তখন যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন সেই ভাগ বাটোয়ারায় ভারতকে অনেক সুবিধা দিয়েছেন। তার মধ্যে একটা সুবিধা হলো আন্দামান নিকোবর ভারতের কাছে চলে গেছে। তো আজকে যে আমরা সাউথ এশিয়া দেখতে পাচ্ছি, এই সাউথ এশিয়া স্টাডি যদি আপনারা করেন, তাহলে আপনারা কলোনাইজেশনের উপরে এবং হেজেমনিক কন্ট্রোল নিয়ে আপনারা পড়াশোনা করবার অনেক এলিমেন্ট এই সাউথ এশিয়াতে আমরা পাবো, যেটা হয়তো বিশ্বের অন্যত্র আমরা পাবো না। এখানে যেমন করে বিরাট বিরাট সাম্রাজ্য তৈরি হয়েছে, মোগল এম্পায়ারের মতো বিশাল সাম্রাজ্য তৈরি হয়েছে, সেরকম এখানে জনগণকে দাসত্বও মেনে নিতে হয়েছে দীর্ঘ সময়ের জন্য। 190 বছর আমরা ব্রিটিশ ইউরোপিয়ানদের দাসত্বের অধীনে আমরা বন্দী ছিলাম। তো এই বিষয়টা আমাদের জানা দরকার, এই হিস্ট্রিটা, কারণ এই হিস্ট্রিটা জানলে পরেই আমরা ভবিষ্যতে কি করে ইন্ডিয়ান হেজেমনিক পাওয়ারকে মোকাবেলা করব তার একটা প্রেক্ষাপট আমরা বুঝতে পারবো, যদি আমরা আমাদের অতীতটা জানতে পারি। এবং এখান থেকে আরও একটা বিষয় আপনাদের বোঝা যাবে যে ভারত যেটা বলতে চায় যে ভারত এই উপমহাদেশে মুসলমানরা সবাই বহিরাগত এবং তারাই এখানকার অরিজিনাল ভূমিপুত্র, এটা তারা বলতে চায়, এবং সেটা যে সঠিক না এটা প্রমাণ করতে হলেও আপনাদেরকে এই অঞ্চলের ইতিহাস আমাদের স্টাডি করতে হবে, ইতিহাস জানতে হবে, সেটা হিউম্যান হিস্ট্রি হোক কিংবা পলিটিক্যাল হিস্ট্রি হোক। তো আজকে আমার মনে হয় কতক্ষণ আমি কথা বললাম, প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে। তো দীর্ঘ সময় আপনারা শুনলেন, ক্লান্ত হয়ে গেছেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। এর পরের দিন সম্ভবত আমার সাবজেক্ট যেটা আছে সেটা হলো যে স্বাধীনতা পরবর্তী এই উপমহাদেশে ভারতের সাথে অন্যান্য দেশের লড়াইয়ের প্রসঙ্গ সম্ভবত আমাদের 3rd ক্লাসে আমরা আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।